5 আগস্টের পরপরই যে বিষয়গুলো ঘটার কথা ছিল সেইটা হয়তো ট্রাম্প বা রিপাবলিকান পার্টির যে জয়, সেই জয়ের কারণে হয়তো আমরা ওইভাবে মানে এত দ্রুত ঘটতে দেখি নাই আর কি। হয়তো সামনে জিনিসগুলো ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে। সঞ্জয় দেব, মানে এটা কি আসলে ট্রাম্পের নীতি নাকি এটি আসলে আমেরিকার ফরেন পলিসি? আমি জানি 2018 সালে ডক্টর জামাল হাসান, আপনি আমার ভুল হলে একটু ধরিয়ে দিয়েন। আমার যতটুকু মনে, I'm sorry, আমি কিন্তু ডক্টর নই বাই দ্য ওয়ে। আচ্ছা সরি, জামাল হোসেন, আমি একটু, আমাকে আমার ভুল হলে আমাকে একটু ধরিয়ে দিয়েন। সেটি হচ্ছে যে 2018 সালে আমেরিকা তার মিড টার্ম, ট্রাম্পের আমলেই কিন্তু ওই 2018 মিড টার্মে আমেরিকা তার সিকিউরিটি যে স্ট্র্যাটেজি এটি ঠিক করেছিল। হ্যাঁ, সেখানে তারা, আপনার নিশ্চয়ই মনে আছে, চায়নাকে তাদের প্রধান শত্রু বলে চিহ্নিত করেছিল এবং তখন তারা ঘোষণা দিয়েছিল রাশিয়া তাদের আর প্রধান শিফট নয়। তারপরে ধাপে ধাপে আমরা দেখেছি যে আমেরিকা কেমন করে তার সিকিউরিটি স্ট্র্যাটেজিগুলো বদলাচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আমরা যেই ডোনাল্ড ট্রাম্পকে দেখছি, এটি কি শুধু এক প্রেসিডেন্ট কিংবা এক ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, নাকি সঞ্জয় দে এটি আসলে আমেরিকান যেই স্ট্র্যাটেজি যারা নির্ধারণ করে, তারা দীর্ঘদিন গবেষণা করে কিন্তু ধরেন 100 বছর 50 বছরের স্ট্র্যাটেজি তারা নির্ধারণ করে, সেটির আলোকে তারা ওই প্রেসিডেন্ট চলতে বাধ্য থাকেন। ফলে আমরা যে ডোনাল্ড ট্রাম্পকে সামনে আনছি, এটি কি আমরা একটু কোথাও ভুল করছি কিনা? আমার কাছে যেটা মনে হয়, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু একটু জোরে বললে ভালো হয় সঞ্জয়। হ্যাঁ, আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে আমাদেরকে দুইটা দিক মাথায় রেখেই কাজ করতে হবে, মানে বিশ্লেষণটা করতে হবে। একটা হচ্ছে আমেরিকার যে ধারাবাহিক যে নীতি, সেই নীতির তো একটা প্রতিফলন আছেই। পাশাপাশি ট্রাম্প যে বৈশিষ্ট্যগুলো ধারণ করেন আর কি, সেই বৈশিষ্ট্যেরও আসলে কিছু কিছু প্রতিফলন, কারণ উনি 2 টার্ম কিন্তু ছিলেন, উনি একেবারেই নতুন এসেছেন তা কিন্তু না। ওনার 2 টার্ম চলছে এবং 2 টার্মে আসলে এক ধরনের ওনার নিজস্ব এক ধরনের ধারাবাহিকতাও কিন্তু তৈরি হয়েছে এবং উনি আসলে আমেরিকান যে নীতি, সেই নীতিকে আসলে কোনো না কোনো ভাবে প্রভাবিত করার জায়গাতেও থাকেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে যদি আপনি বলেন যে চীনের কথা যেটা বললেন, চীনকে প্রধান শত্রু হিসেবে তারা ট্রিট করেছিল, কিন্তু আপনি দেখবেন ওইখানে কিন্তু ভারতের অবস্থানটা সবসময় মিত্র একটা জায়গায় রাখার একটা চিন্তা ভাবনা আমেরিকার সবসময় ছিল। কিন্তু এইবার ট্রাম্প প্রশাসন আসার পর আমরা যেটা ধারণা করেছিলাম, যেটা জামাল সাহেব বললেন, সেটা হচ্ছে যে মানে এটা এক ধরনের অকল্পনীয় ব্যাপার ঘটে গেছে যে ভারতের সঙ্গে তাদের আমেরিকার যে টানাপোড়েন, সেই টানাপোড়েনটা কিন্তু একটা মানে আসলে কেউই চিন্তা করতে পারেন নাই যে এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে। সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এইখানে কিন্তু ট্রাম্পের এক ধরনের খামখেয়ালিপূর্ণ আচরণ, বিশেষ করে যে উনি যে মনোরো ডক্ট্রিনটা 2.0টা নিয়ে আসার কথা বলছেন বা সেইটা নিয়ে আলোচনা হচ্ছে, সেইটার একটা প্রভাব কিন্তু আছে এবং সেটা কিন্তু ট্রাম্প থাকার কারণেই এটা আরো গতি পেয়েছে। ফলে আমাদেরকে যখন এই বিষয়গুলো দেখতে হবে, এখানে আমেরিকার একটা দীর্ঘমেয়াদী নীতির যেমন প্রভাব আমরা দেখতে পাচ্ছি, একই সঙ্গে ব্যক্তি ট্রাম্প তার যে ধারাবাহিকতা, সেকেন্ড টার্ম হিসেবে তার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাগুলোকে আমরা হয়তো একটু আগ্রাসী ভূমিকায় দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ভেনেজুয়েলার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, প্রেসিডেন্টকে তুলে আনার মতো ঘটনা। কিন্তু এই ঘটনা কিন্তু আবার দেখেন, এটা কিন্তু আমেরিকার জন্য নতুন কোনো ঘটনা নয়। এর আগে কিন্তু নরিয়াগাকে তুলে আনা হয়েছিল একইভাবে। ফলে এই জিনিসগুলো একভাবে আমাদের কাছে চমক তৈরি করে যে ট্রাম্প আসলে, অনেকেই ভাবেন যে ট্রাম্প বোধহয় এটা করছেন প্রথম, কিন্তু আমরা যদি আমেরিকার ইতিহাসটা দেখি, সেই ইতিহাসে কিন্তু এইরকম মাস্তানি বা দস্যুতা, সেই দস্যুতাটা কিন্তু নতুন নয় এবং সে তার কর্তৃত্ব স্থাপন করার জন্য, এবং এখন বলা হচ্ছে যে ল্যাটিন আমেরিকার অঞ্চলগুলোকে টোটালি হচ্ছে যে আমেরিকা তার করায়ত্ত করতে চায়, সেই জিনিসগুলো কিন্তু আমরা এইবারের ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে হয়তো খুব মানে জোরালো ভাবে দেখতে পাচ্ছি, যেটা একইভাবে বাইডেন প্রশাসনও করেছে। এবং ট্রাম্পের অনেক ধারাবাহিকতা আপনি দেখবেন যে বাইডেন আমলে, মানে আপনি যদি বলেন যে ইরানের ঘটনাগুলো, সেই ঘটনাগুলো কিন্তু আসলে ট্রাম্প এসে এই কাজগুলো করছেন, ইরানকে সাপোর্ট করছেন তা কিন্তু না। মাহসা আমিনের ঘটনা হচ্ছে 2022 সালের ঘটনা, যখন হচ্ছে যে বাইডেন প্রশাসন ছিল। বা বাংলাদেশের ঘটনাগুলো এখন একদমই উন্মোচিত, সেই বাংলাদেশের ঘটনাগুলো তো
বাইডেন আমলের মানে সময়কার মানে ঘটনা বা হচ্ছে ডেমোক্র্যাট সরকারের মানে অনেকগুলো দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আমরা হিলারি ক্লিনটনের কথা জানি যে হিলারি ক্লিনটনের সময়কাল থেকে মানে ওই সময়কাল থেকে এই জিনিসগুলো ঘটে আসছে। ফলে আমি দেখতে পাচ্ছি যে আমেরিকার যে সামগ্রিক অবস্থান সেই অবস্থানটা হয়তো একই ধারায় আছে, কিন্তু ট্রাম্পের কারণে আমি কোনো ক্ষেত্রে বলবো, ধরেন আমি যদি বাংলাদেশের কথা বিবেচনা করি, আমি যদি দেখতাম যে হচ্ছে যে গত নির্বাচনে যদি ট্রাম্প না জিতে ডেমোক্র্যাট প্রার্থী জিততেন, তাহলে হয়তো বাংলাদেশে যেই পরিকল্পিত যে শিফট করার যে ব্যাপারগুলো ঘটার কথা ছিল সেইটা হয়তো আরো আগে ঘটার দিকে যেত, যেটা হচ্ছে ট্রাম্পের কারণে হয়তো কোনো জায়গায় এখন পর্যন্ত বাংলাদেশকে আমরা ওই পর্যায়ে যেতে দেখি নাই। যদিও ধারাবাহিকতাগুলো একভাবে আছেই, কিন্তু হয়তো আরো অন্যভাবে আরো দ্রুত 5 আগস্টের পরপরই যে বিষয়গুলো ঘটার কথা ছিল সেইটা হয়তো ট্রাম্প বা হচ্ছে রিপাবলিকান পার্টির যে জয়, সেই জয়ের কারণে হয়তো আমরা ওইভাবে মানে এত দ্রুত ঘটতে দেখি নাই আর কি। হয়তো সামনে জিনিসগুলো ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে। আমি আসলে কোনটাই মনে করছি না যে হচ্ছে যে এটা ঘটবেই। জি, জি, ক্লিয়ার। দস্তগীর জাহাঙ্গীর, আপনি যেহেতু ডিসিতে থাকেন, হোয়াইট হাউসের কাছাকাছি থাকেন, তো দেখুন, ডোনাল্ড ট্রাম্প তো দেশের ভিতরেও খুবই বিতর্কিত অবস্থা এবং দেশের মানুষকে একদম আতঙ্কগ্রস্ত করে ফেলেছেন। যেভাবে মিনিয়াপলিসে একজন নারীকে পুলিশ গুলি, আইসের প্রতিনিধিরা গুলি করে হত্যা করলো, যেভাবে করে বাড়ি বাড়ি যে এখন মানুষকে চেক করা, একটা ভয়ঙ্কর ভীত সন্ত্রস্ত অবস্থা, বিভিন্ন সুযোগ সুবিধা কাট করে দেয়া, মানে একটা একটা মানে তার নীতিটা কি ঘরে এবং বাইরে? ইরানের ক্ষেত্রেই বা তার অবস্থানটা কি? তিনি তো এখন প্রতিনিয়ত হুমকিও দিয়ে যাচ্ছেন ইরানকে। তারা কি ইরানকেও আক্রমণ করবে নাকি আবার? অসংখ্য ধন্যবাদ সুলতানা রহমান। মনোযোগ দিয়ে শুনছিলাম জামাল হাসান এবং সঞ্জয় দের আলোচনা। জামাল হাসান অনেকগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় টাচ করে গেছেন। সঞ্জয় দে যে এক্সপ্লেনেশনটা করলেন, এটাতে অনেক কিছু আপনার প্রশ্নের অনেক উত্তর পাওয়া যায়, কিন্তু তারপরেও যেহেতু ওয়াশিংটন ডিসির এই প্রিভিলেজ আমার রয়েছে এবং আপনি এই সুযোগটা আমাকে দিচ্ছেন, সেখানে মূলত যা কিছু ঘটছে এই মুহূর্তে, এটা জামাল হাসানের ভাষায় আমি রিপিট করব, এটা কোনো ক্রমেই, এবং সঞ্জয় দেয়ের ভাষায়ও, এটা কোনো ক্রমেই নতুনত্ব নয়, এটাই আমেরিকা। এবং জাতিসংঘকে আসলে এটা একটা ক্লাব, এটা আমরা সবাই জানি। সেখানে জাতিসংঘের নিজস্ব কোনো এক্সিকিউশন পাওয়ার তো কখনোই ছিল না, ভবিষ্যতেও থাকবে না। সেখানে মেম্বার কান্ট্রিগুলো, সদস্য কান্ট্রিগুলোর ইচ্ছায় সেটা চলার কথা, কিন্তু সেটাও চলে না। সেটা আসলে চলে কয়েকজনের কথা, এবং কোনো কাজই হয় না যদি ওই কয়েকজন সম্মিলিতভাবে এটা ডিসিশনটা না নিতে পারে। অতএব এখানে ইরানের প্রতি আমেরিকার যে পররাষ্ট্র নীতি, সেটা রেজা শাহ পাহলভি এর শেষ হওয়ার পর থেকে বা চলে যাওয়ার পর থেকে বা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এবং আগামী যতদিন না পর্যন্ত আমেরিকা সেখানে তার শব্দটা আমি তাবেদার বলবো না, যে তাদের পছন্দ মতো সরকার না তৈরি করতে পারবে, ততদিন পর্যন্ত সেখানে থাকবে। এক্সপ্লেনেশন আমাদের দুইজন আলোচক করে গেলেন, যে একটা হলো নেইবার বা বাড়ির কাছে, আরেকটা হলো দূরে। আমাদের একটা বিষয়কে কখনো ভুলে গেলে চলবে না, কখনোই ভুলতে পারবো না, ভোলা উচিত নয়, যে চতুর্থ অর্থনৈতিক শক্তি বর্তমানে ভারত পৃথিবীর, এবং সেটা ধীরে নয়, খুব স্পিড নিয়ে এগিয়ে চলছে। পৃথিবীর যে একচ্ছত্র সমস্ত ক্ষমতার কেন্দ্র ইউএস এর ছিল, সেই ভারসাম্য কিন্তু সেই বিষয়টা রক্ষা হচ্ছে না, একটা ভারসাম্য তৈরি হতে যাচ্ছে। এবং সেটা ইতিমধ্যেই আপনারা তো দুইজনই বলছেন, আপনিও বলছেন, যে চীন দেশকেই আমেরিকা প্রধান শত্রু মনে করে। কারণ এক সময় আমাদের একেবারে ছোটবেলায় দেখতাম জিনিসপত্রের মধ্যে লেখা মেড ইন ইংল্যান্ড, আর এখনকার শিশু সহ সকল প্রোডাক্ট আপনি মেড ইন চায়না, আর মাঝে মধ্যে বাংলাদেশ ছাড়া মেড ইন চায়না তো হাতে ধরলেই মেড ইন চায়না। অতএব এই যে বিষয়টা, সেটার মৌলিক বিষয় এখন আপনি
আমেরিকার অর্থনৈতিক যে যে ঋণ রয়েছে সেটা নিয়ে যদি চায়না টান দেয়, বহু বিষয় রয়েছে। ব্রিক্স এর কথা বলা হয়েছে, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট দিক রয়ে গেছে। গত বছর মোদি চায়না ভ্রমণ করেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং সেখানে চায়না ভ্রমণের সময় আমি স্টেট ডিপার্টমেন্টে জিজ্ঞেস করি যে মোদি এই মুহূর্তে চায়না এবং বাংলাদেশের না, হ্যাঁ, মানে এই প্রশ্নটা না, মোদি যখন চায়না ভ্রমণ করেন সেখানে চাইনিজ প্রেসিডেন্ট মোদিকে আশ্বস্ত করেন এবং দুইজন নেতা একভাবে কথা বলেন। সেটা কি ছিল? ছিল যে আমরা আমাদের ডিসপিউট গুলো, আমাদের যে বর্ডার ডিসপিউট গুলো, এটা আর অস্ত্র দিয়ে নয়, এটা ডিপ্লোম্যাটিক্যালি আমরা সমাধান করব। এই কথা বলার পরপরই যেখানে প্রায় বহু বছর ধরে হিমালয়ের যে অংশটুকু চায়না দখল করে রেখেছে বা চায়না মনে করে তাদের, সেই অংশের তীর্থস্থানে হিন্দু অভিযাত্রীরা বহুদিন যেতে পারে না, তারপরে গত বছর কিন্তু তারা সেখানে গিয়েছে। অতএব এই যে পরিবর্তন, এটা কিন্তু জামাল হাসান খুব সুন্দর করে বলেছেন যে এখানে হোয়াইট হাউসে এটা একটু তাদের সুখকর নয়, এই পরিস্থিতিতে ফেলে দেয়, যার ফলশ্রুতিতে তারা সকাল বিকাল চেষ্টা করে মোদিকে বলার জন্য যে ইউ আর মাই ফ্রেন্ড, তুমি কোথায় যাচ্ছ, আবার বিকালে বলে এই তুমি আমার কথা শুনছো না, আমি তোমার সাথে খেলবো না, মানে আমি তোমাকে ট্যারিফ আরো বাড়িয়ে দেবো, এই বিষয়ে। তারপর গতকালকেও চেষ্টা করা হয়েছে বা গত পরশুদিনও চেষ্টা করা হয়েছে বলার জন্য যে যারা রাশিয়ান তেল কিনে তাদের সাথে আমাদের সম্পর্ক ভেবে দেখতে হবে। অতএব সামগ্রিকভাবে যদি আমরা নেই তাহলে কি হবে, সেটা বিষয়টা হলো যে প্রতিটি রাষ্ট্র তার নিজের নিরাপত্তার জন্য, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য, এটা জাতিসংঘের অনুসারেই সে তার সমস্ত অধিকার রয়েছে তার রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা করার। এই যে একটা বড় লাইন, এটা কিন্তু ক্লোজ লাইন না, এটা ভেগ, এটা ওপেন, যেটার উপর ভরসা করে আমেরিকা তার রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হলেও সেখানে বলে যে আই ডোন্ট কেয়ার আন্তর্জাতিক আইন, হোয়াট আই কেয়ার আমার রাষ্ট্রীয় নিরাপত্তা। আমার রাষ্ট্র যদি নিরাপদ না থাকে আমি আন্তর্জাতিক আইন দিয়ে কি করব?